আসসালামু আলাইকুম। আজকে আমরা 15তম শিক্ষক নিবন্ধন 2018 তারিখ 19/4/2019 স্কুল বা সমপর্যায়। বলা আছে নিচের কোন শব্দটি প্রতিপাদিক। প্রাতিপাদিক এর অর্থ হচ্ছে বিভক্তিহীন নাম শব্দকে বলা হয় মূলত প্রাতিপাদিক। এখানে সাধিত এই শব্দটি হচ্ছে প্রাতিপাদিক। কোনটির আগে শ্রীবাচক শব্দযোগে লিঙ্গান্তর করতে হয়। এখানে উল্লেখিত আগে তোমার কবি, তার আগে তোমার কি হয় শ্রীবাচক শব্দ, যেমন কবি এর শ্রীবাচক শব্দ মহিলা যোগ করে কি করতে হয় লিঙ্গান্তর করতে হয়, অর্থাৎ কবি এর লিঙ্গান্তর হবে মহিলা কবি। আমন্ত্রণ শব্দের সমার্থক শব্দ নিম্নের কোনটি নয়। আমন্ত্রণ শব্দের সমার্থক শব্দ এটি নেওয়া হচ্ছে তোমার প্রত্যাবন, আহ্বান, নিমন্ত্রণ, আবাহন। আবাহন মানেও কিন্তু হচ্ছে তোমার কি আমন্ত্রণ। শুধুমাত্র প্রত্যাবন শব্দের অর্থ নয়, আমন্ত্রণ নয়, অর্থাৎ আহ্বান, নিমন্ত্রণ, আবাহন এগুলো হচ্ছে তোমার আমন্ত্রণ শব্দের সমার্থক শব্দ। মন্নামতি বাগদাটির অর্থ কি হবে। মন্নামতি বাগদাটির অর্থ হচ্ছে অস্থির মানব মন। বীর সন্তান প্রসব করে যে নারী এক কথায় প্রকাশ কি হবে। বীর সন্তান প্রসব করে যে নারী এক কথায় প্রকাশ হচ্ছে বীরপ্রসূ। অম্বু শব্দের সমার্থক শব্দ কোনটি। এখানে অম্বু শব্দের সমার্থক শব্দ হচ্ছে পানি। জলধি শব্দের অর্থ হচ্ছে সমুদ্র। গগন শব্দের অর্থ হচ্ছে আকাশ। অবনী শব্দের অর্থ হচ্ছে পৃথিবী। একমাত্র পানি এর সমার্থক শব্দ হচ্ছে অম্বু, জল। আরও বলতে পারি আমরা নীর, বলতে পারি আমরা তয়, বলতে পারি আমরা উদক। এগুলো হচ্ছে তোমার পানীয়ের সমার্থক শব্দ। দীপ্যমান শব্দের প্রকৃত প্রত্যয় কোনটি। দীপ্যমান শব্দের প্রকৃত প্রত্যয় হচ্ছে দীপ যোগ সানচ। নিচের কোনটি অঘোষ অল্পপ্রাণ ধ্বনি। এখানে অঘোষ অল্পপ্রাণ ধ্বনি হচ্ছে ঢ। কারণটা হচ্ছে আমরা জানি অঘোষ ধ্বনি কি হবে, বর্গের তৃতীয় এবং চতুর্থ সেটা হচ্ছে তোমার ঘোষ ধ্বনি। অঘোষ হচ্ছে তোমার বর্গের প্রথম এবং দ্বিতীয়। একই সাথে ঘোষ ধ্বনি যদি বলি আমরা তাহলে হবে তোমার কি তৃতীয় এবং চতুর্থ বলছি না, আর প্রথম এবং তৃতীয় সেটা হচ্ছে তোমার কি অল্পপ্রাণ, আর দ্বিতীয় প্লাস হচ্ছে তোমার কি চতুর্থ এটা হচ্ছে তোমার মহাপ্রাণ। তার মানে ড পর্বে হচ্ছে তোমার ঘোষ অল্পপ্রাণের মধ্যে। শুদ্ধ বানান কোনটি। এখানে শুদ্ধ বানান হচ্ছে রুগ্ন, এটি হচ্ছে তোমার শুদ্ধ বানান। দেখো স্টেশন বানানটা কখন শুদ্ধ হইতো, অর্থাৎ স্টেশন যদি আমরা বানানটা লিখতে যাই তাহলে হবে তোমার দন্তাস্ব দিয়ে, দন্তাস্ব ট একার তালবস্য স্টেশন, এটা হচ্ছে তোমার সঠিক। তারপর বলা হচ্ছে বিপ্রকর্ষ। বিপ্রকর্ষের সঠিক বানান হবে তোমার বিপ্রকর্ষ, এটা হবে তোমার মূর্ধন্যস্ব। সাধারণ এটা বানান হবে তোমার দন্তাস্ব আকার ধ আকার বয়শূন্যর মূর্ধন্য, এটা হচ্ছে তোমার সঠিক বানান। নাম্বার 10-এ বলা আছে মহকুমা শব্দটি কোন ভাষা থেকে এসেছে। মহকুমা এই শব্দটি এসেছে মূলত আরবি ভাষা থেকে, অর্থাৎ মহকুমা আরবি ভাষার শব্দ। পাহাড়ের ঢাল বেয়ে জল নামছে। এখানে জল কোন কারকে কোন বিভক্তি। পাহাড়ের ঢাল বেয়ে জল নামছে, এখানে জল মূলত হচ্ছে কর্মকারকে শূন্য বিভক্তি। কর্মকারক বলতে তোমার কি দ্বারা যখন প্রশ্ন বোঝাবে তখন কি হবে কর্মকারক হবে। কি ধারা বা কিসের দিয়ে, মানে কি দিয়ে করা হয়েছে, তাহলে জল নামছে এই জন্য হচ্ছে তোমার কি কর্মকারকে শূন্য বিভক্তি। কি নামছে, জল নামছে। কোনটি নিপাতনের সিদ্ধ প্রত্যয়যুক্ত শব্দ। এখানে নিপাতনের শুদ্ধ প্রত্যয়যুক্ত শব্দ হচ্ছে সৌর। সৌরটা কেন নিপাতনের শুদ্ধ প্রত্যয়যুক্ত, কারণ সৌর এর নিপাতনের সিদ্ধ হবে তোমার সূর্য যোগ স্ন ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার সৌর। এবং চৈত্রের কথা যদি বলি আমরা, চৈত্র হবে তোমার সম্পর্ক বোঝাতে ব্যবহৃত হয়, সম্পর্ক বোঝাতে। এবং চৈত্র যদি আমরা বলি দেখো চিত্র যোগ স্ন। শৈবর কথা যদি বলি আমরা, শৈব এটি হচ্ছে তোমার উপাসক অর্থে ব্যবহৃত হয়, শৈব উপাসক অর্থে ব্যবহৃত হয়। এবং শৈব যদি আমরা প্রকৃতি প্রত্যয় করি তাহলে হবে তোমার কি শিব যোগ স্ন। দৈব, দৈব এই শব্দটি মূলত ভাব অর্থে দৈব শব্দটি হচ্ছে তোমার, দৈব শব্দটি নিজেও সম্পর্ক অর্থে ব্যবহৃত হয়। আমরা যদি দৈব এর করি তাহলে হবে তোমার কি হবে, দৈব এর জন্য হবে তোমার দেব যোগ স্ন, অর্থাৎ দৈব এর প্রকৃত প্রত্যয় হচ্ছে দেব যোগ স্ন।
তাহলে দেখা যাচ্ছে এখানে নিপাতন সিদ্ধ প্রত্যয়যুক্ত শব্দ হচ্ছে সৌর। অর্থ অনুসারে হরিণ কোন ধরনের শব্দ? অর্থ অনুসারে হরিণ এটি হচ্ছে রুড়ি শব্দ। বাংলা বর্ণমালায় পূর্ণমাত্রা, অর্ধমাত্রা এবং মাত্রাহীন বর্ণের সংখ্যা কতটি? বাংলা বর্ণমালায় পূর্ণমাত্রার সংখ্যা হচ্ছে 32টি, অর্ধমাত্রা হচ্ছে 8টি এবং মাত্রাহীন হচ্ছে 10টি। তাহলে হবে পূর্ণমাত্রা 10টি, অর্ধমাত্রা 8টি, অর্থাৎ 10 8 32 8 10। এখানে হবে প্রথমটা হবে 32 8 10, অর্থাৎ পূর্ণমাত্রা 32টি, অর্ধমাত্রা 8টি এবং মাত্রাহীন হচ্ছে 10টি। নিচের কোন শব্দটি সাধারণ সাধু ভাষায় ব্যবহারের উপযোগী? এখানে দেখো জুতা এই শব্দটি সাধু ভাষায় ব্যবহারের উপযোগী। কারণ হচ্ছে আমরা যদি জুতা বলি, জুতো এর চলিত রূপ হচ্ছে তোমার জুতো। শুকনো কথা যদি বলি, শুকনো এর সাধু রূপ হবে, সাধু রূপ সেটা হবে তোমার শুকনা। অর্থাৎ এখানে শুকনো যেটা দেওয়া হচ্ছে চলিত রূপ, সাথে এটাও হচ্ছে তোমার চলিত রূপ যার সাধু রূপ হচ্ছে সঙ্গে। বুনো এটা হচ্ছে তোমার কি চলিত রূপ যার সাধু রূপ হচ্ছে বন্য। একমাত্র সাধু ভাষায় ব্যবহার উপযোগী সেটা হচ্ছে তোমার কি এখানে জুতা। উদ্ধরণ চিহ্নের পূর্বে বা খণ্ডবাক্যের শেষে মূলত বসাতে হয় কমা। যেমন আমরা যদি বলি তিনি বললেন, আচ্ছা তিনি বলেন, একটা কমা বসাইলাম, তারপর ইনভার্টেড কমার মধ্যে বসাইলাম আমি ভালো আছি, আমি ভালো আছি। তাহলে ইনভার্টেড কমার পূর্বে তোমার কি হয়েছে, এই যে মানে খণ্ডবাক্য, সেই খণ্ডবাক্যের পরে কি হয়েছে, একটা কমা ব্যবহার করা হয়েছে। ঘাতক এর বিপরীত শব্দ কি হবে? ঘাতক এর বিপরীত শব্দ হচ্ছে মহাজন। ফনেমি শব্দের প্রকৃতি, আচ্ছা ফনেমি শব্দের অর্থ কি? ফনেমি শব্দের অর্থ হচ্ছে ধ্বনিমূল। এখানে আরেকটা দেখতে পারি মরফিমি। মরফিমি শব্দের অর্থ হচ্ছে তোমার রূপমূল, MORPHEME, মরফিমি, যার অর্থ হচ্ছে রূপমূল। অরুণ রাঙা কোন সমাস নিষ্পন্ন শব্দ? অরুণ রাঙার কথা যদি বলি আমরা, অরুণ রাঙা হচ্ছে তোমার, এখানে সঠিক উত্তর দেওয়া নাই। অরুণ রাঙা হবে তোমার উপমান কর্মধারায় সমাস নিষ্পন্ন শব্দ। এটা হবে তোমার উপমান কর্মধারায় সমাস নিষ্পন্ন শব্দ। এর ব্যাস বাক্য হবে অরুণের ন্যায় রাঙা, যাকে আমরা বলি অরুণ রাঙা, অর্থাৎ অরুণের ন্যায় রাঙা। এর এক কথায় প্রকাশ হচ্ছে সমাস নিষ্পন্ন শব্দ হচ্ছে, অর্থাৎ অরুণ রাঙা হচ্ছে তোমার কি সমস্ত পদ বা সমসমান পদ। যুক্তাক্ষর, এটা দেখো এই যুক্তাক্ষরটি হচ্ছে তোমার হ আর ম। এই যুক্তাক্ষরটি এটা মূলত ব্রহ্ম বা ব্রাহ্মণ লিখতে এই যুক্তাক্ষরটি ব্যবহৃত হয়। এই যুক্তাক্ষরটির মানে হচ্ছে হ যোগ ম। অ্যাপেন্থিসিস শব্দের অর্থ কি হবে? অ্যাপেন্থিসিস শব্দের অর্থ হচ্ছে অপিনিহিতি। ভাস্বর এর সন্ধিবিচ্ছেদ কি হবে? ভাস্বর এর সন্ধিবিচ্ছেদ হবে ভাস যোগ বর। এটি হবে তোমার ভাস্বরের সন্ধিবিচ্ছেদ। আদেশ অর্থে অনুজ্ঞার উদাহরণ কোনটি? আদেশ অর্থে অনুজ্ঞার উদাহরণ হচ্ছে আমটা খাও। অনুজ্ঞা বলতে কি বোঝায়? অনুজ্ঞা বলতে বোঝায় মূলত আদেশ, অনুরোধ, অনুমতি, প্রার্থনা, অনুনয় প্রভৃতি অর্থে বর্তমান ও ভবিষ্যৎকালের মধ্যম পুরুষের ক্রিয়াপদের যে রূপ হয় তাকে বলা হয় অনুজ্ঞা। চক্ষুদান বাগধারাটির অর্থ কি? চক্ষুদান বাগধারাটির অর্থ হচ্ছে মূলত চুরি করা। গুণ বা বৃদ্ধি বলতে কি বোঝায়? গুণ বা বৃদ্ধি বলতে বোঝায় মূলত কৃৎপ্রত্যয়ের আদি স্বরের পরিবর্তনকে বলা হয় গুণ বা বৃদ্ধি। মূলত আমরা যদি গুণ বা বৃদ্ধির কথা বলি, অর্থাৎ গুণ বা বৃদ্ধির কথা যদি আমরা বলি, গুণ বা বৃদ্ধি সেটা দুইটা ভাবে হয়। গুণ কখন হয়? যখন সরীয়, না এটা হবে রস্যই দীর্ঘস্থলে, রস্যই দীর্ঘস্থলে এ, রস্য দীর্ঘস্থলে ও এবং রি স্থলে কি হয়? অর হয়, তখন সেটা হবে তোমার গুণ। আর বৃদ্ধির ক্ষেত্রে আমরা বলতে পারি সরীয় স্থলে তোমার হবে সরায়া, এবং আরও কিছু বৃদ্ধি হতে পারে, যেমন যদি বলা হয় রস্য দীর্ঘ বা রস্যই দীর্ঘ, রস্যই দীর্ঘ স্থলে যদি তোমার ওই হয়
রস্য এবং দীর্ঘ এ স্থলে যদি তোমার কি হয় ও হয় এবং রি স্থলে কি হয় তোমার আর হয়, সেটা হবে তোমার এই কনসেপ্টটা হচ্ছে তোমার বৃদ্ধির মধ্যে। আর গুণের মধ্যে হচ্ছে তোমার রস্যই দীর্ঘই এ, রস্য দীর্ঘ ও, রস্য দীর্ঘস্থলে ও এবং রি স্থলে কি হয় তোমার অর, সেটা হচ্ছে তোমার গুণের মধ্যে অন্তর্ভুক্ত। হিজ বিহেভিয়ার সারপ্রাইজড মি, এটাকে প্যাসিভ করতে বলা হয়েছে। আচ্ছা, এটা যদি আমরা প্যাসিভ করতে চাই তাহলে এটা হবে, দেখো মি আছে, মিটাকে আমরা কি করে নেব, মিটার তোমার অবজেক্ট আছে অর্থাৎ প্যাসিভ ভয়েস, এটা হবে সাবজেক্ট, অর্থাৎ এটা হবে তোমার মিটা হয়ে যাবে আই। যেহেতু এটা দেওয়া আছে পাস্ট ইনডিফিনিট টেন্সে, তাহলে অক্সিলারি ভার্ব হবে তোমার কি ওয়াজ, আই ওয়াজ। তারপরে মূল ভার্ব কি দেওয়া আছে সারপ্রাইজ, তাহলে ওটা তোমার কি হবে সারপ্রাইজ হবে পাস্ট পার্টিসিপল ফর্ম, এস ইউ আর পি আর আই এস সি ডি, সারপ্রাইজড। আই ওয়াজ সারপ্রাইজ, সারপ্রাইজের পর সাধারণত কি হয় তোমার অ্যাট হয়, তার মানে আই ওয়াজ সারপ্রাইজ অ্যাট, এই হিজটা যেটা আছে সেটা কি থাকবে হিজই থাকবে, কারণ এটা হচ্ছে তোমার কি অবজেক্টিভ ফর্ম, অবজেক্ট ফর্ম। তাহলে আই ওয়াজ সারপ্রাইজড অ্যাট হিজ, তারপরে কি হবে তোমার বিহেভিয়ার, বিই এইচ এ ভি আই ও আর, যার মানে হচ্ছে আমি তার ব্যবহারে বিস্মিত হয়েছিলাম। তাহলে অপশন এটা সঠিক, আই ওয়াজ সারপ্রাইজড অ্যাট হিজ বিহেভিয়ার, এটাই হচ্ছে প্যাসিভ ফর্ম। While living in poverty, the poet had to dash a great deal of suffering. Great deal of suffering. আচ্ছা, এখানে বলা আছে দেখো while যুক্ত সেন্টেন্সে লিভিং ইন পভার্টি, তার মানে এটা তোমার কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে, তাহলে পরের অংশ হবে পুট আপ উইথ, পুট আপ উইথ শব্দের অর্থ হচ্ছে সহ্য করা। While living in poverty অর্থাৎ দারিদ্র্যের সময়, দ্য পোয়েট হ্যাড টু পুট আপ উইথ এ গ্রেট ডেল অফ সাফারিং, অর্থাৎ দারিদ্র্যের সময় কবিকে প্রচুর দুঃখ কষ্ট ভোগ করতে হয়েছিল। দেখো এখানে আরও কিছু ওয়ার্ড আছে, যেমন পাস বাই, পাস বাই শব্দের অর্থ হচ্ছে নিকট দিয়ে যাওয়া, আমরা বলতে পারি নিকট দিয়ে যাওয়া, এটা হচ্ছে তোমার পাস বাই শব্দের অর্থ। ফল ব্যাক, ফল ব্যাক শব্দের অর্থ হচ্ছে তোমার পিছু হটা। আর সি থ্রো শব্দের অর্থ হচ্ছে ভিতর দিয়ে দেখা যায় এমন স্বচ্ছ, সি থ্রো মানে হচ্ছে ভিতর দিয়ে দেখা যায় এমন স্বচ্ছ। দ্য ওয়ার্ড ক্যামোফ্ল্যাগ মিন্স, ক্যামোফ্ল্যাগ শব্দের অর্থ হচ্ছে মূলত ছদ্মবেশ, যেটাকে বলি আমরা ছদ্মবেশ, এটা হচ্ছে তোমার ক্যামোফ্ল্যাগ। এখানে সিনোনিম হচ্ছে ডিসগুইস, ডিসগুইস শব্দের অর্থ হচ্ছে তোমার ছদ্মবেশ। হ্যাভি শব্দের অর্থ হচ্ছে ভারী, ডিফিকাল্ট শব্দের অর্থ হচ্ছে তোমার কঠিন, ডেঞ্জারাস শব্দের অর্থ হচ্ছে বিপজ্জনক। এখানে বলা আছে ইট বার্নস দ্য প্রিটিয়েস্ট অফ এনি উড, প্রিটিয়েস্ট এটা মূলত সুপারলেটিভ ফর্মে আছে, এটাকে বলছে প্যাসিভ ফর্ম করতে। আচ্ছা, প্রিটিয়েস্ট অফ এনি উড, তার মানে সরি এখানে ভুল দেওয়া আছে, এখানে বলতে হবে পজিটিভ করতে হবে, যেহেতু সুপারলেটিভ ফর্মে আছে এটা পজিটিভ করতে হবে। তো পজিটিভ করতে হলে প্রথমে আমার কি আসবে, নো আদার আসবে, নো আদার, তারপরে আসবে তোমার কি এই সাবজেক্টে আসবে, অর্থাৎ নো আদার উড ইজ, এটা যেহেতু তোমার কি আছে যে বার্নস আছে না, তার মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, তাহলে কি হবে নো আদার উড বার্নস অ্যাজ প্রিটি অ্যাজ ইট, নো আদার উডস বার্ন অ্যাজ প্রিটি অ্যাজ ইট, এটাই হচ্ছে সঠিক পজিটিভ ফর্ম। এনিবডি ক্যান অ্যাপ্লাই ফর দ্য পোস্ট, হেয়ার এনিবডি ইজ, এখানে বলছে এনিবডি ক্যান অ্যাপ্লাই ফর দ্য পোস্ট, অর্থাৎ যে কেউ এই জায়গায় অ্যাপ্লাই করতে পারে, অর্থাৎ এটা এনিবডি এখানে ইনডিফিনিট প্রোনাউন হিসেবে ইউজ হয়েছে। মূলত এনিবডি হচ্ছে তোমার কি অনির্দিষ্ট কোনো ব্যক্তি বোঝানোর কারণে বা বস্তু বোঝানোর কারণে, সেটা হবে তোমার অবশ্যই এখানে মূলত ব্যক্তি বোঝাইছে যে কেউ, তাহলে এটি হচ্ছে ইনডিফিনিট প্রোনাউন। এখানে আরও কিছু শব্দ আছে, যেমন পসেসিভ প্রোনাউন, পসেসিভ প্রোনাউন মানে হচ্ছে এই প্রোনাউন দ্বারা পসেশন বা অধিকার বোঝানো হয়, যেমন আমরা বলতে পারি পসেসিভ প্রোনাউনের মধ্যে হচ্ছে মাইন হইতে পারে, আওয়ার্স হইতে পারে, ইউর্স হইতে পারে, পসেসিভ প্রোনাউন হিজ হইতে পারে, হার হইতে পারে এবং দেয়ার হইতে পারে। তারপর বলা আছে এখানে দেখো ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন মানে হচ্ছে এই প্রোনাউন জাতীয়, এই প্রোনাউনগুলা একই জাতীয় একাধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে প্রত্যেকটিকে পৃথকভাবে বোঝায়, যেমন আমরা বলতে পারি ইচ আদার, এটা একটা তোমার ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, বলতে পারি আমরা ওয়ান অ্যানাদার, এটি হচ্ছে তোমার কি একটি ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। এখানে বলা আছে রিলেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন বলতে হচ্ছে দুটা বাক্যের মধ্যে সম্পর্ক বোঝাতে এই রিলেটিভ প্রোনাউন ব্যবহার করা হয়, সেক্ষেত্রে আমরা উদাহরণস্বরূপ বলতে পারি
ইচ বলতে পারি রিলেটিভ প্রোনাউন, আইদার বলতে পারি, নাইদার বলতে পারি। তার মানে ইচ, আইদার, নাইদার এগুলা হচ্ছে তোমার কি রিলেটিভ প্রোনাউনের উদাহরণ। তো এখানে বলা ছিল এনিবডি ক্যান অ্যাপ্লাই ফর দ্য পোস্ট, তার মানে এখানে এনিবডি এই শব্দটি হচ্ছে অবশ্যই ইনডিফিনিট প্রোনাউন। ওয়ান্স ইন এ ব্লু মিনস এর অর্থ কি হবে? ওয়ান্স ইন এ ব্লু মিন, যার অর্থ হচ্ছে বাংলা অর্থ যদি আমরা বলি সেটা হচ্ছে তোমার কদাচিৎ। তাহলে দেখো এখানে কদাচিৎ মানে ভেরি রেয়ারলি, এটি হচ্ছে তোমার কি কদাচিৎ, ভেরি রেয়ারলি, যার অর্থ হচ্ছে কদাচিৎ। বাকি যে ওয়ার্ডগুলো আছে যেমন মুনলিট নাইট, যার অর্থ হচ্ছে চন্দ্রালোকিত রাত, ফুল মুন নাইট, যার অর্থ তোমার পূর্ণিমার রাত, আর ভেরি অফেন এই শব্দের অর্থ হচ্ছে মূলত প্রায়ই। তাহলে দেখা যাচ্ছে ওয়ান্স ইন এ ব্লু মুন, যার অর্থ হচ্ছে কদাচিৎ, এবং এর সিনোনিম হচ্ছে ভেরি রেয়ারলি, যার অর্থ হচ্ছে কদাচিৎ। এখানে বলা আছে আই ওপেন্ড দ্য ডোর অ্যাজ সোন অ্যাজ আই ড্যাশ দ্য বেল। এখানে বলা আছে দেখো এটা কিন্তু পাস্ট ইনডিফিনিট ফর্মেটে আছে, তাহলে পরের অংশটা অবশ্যই তোমার কি হবে? পাস্ট ইনডিফিনিট ফর্মে আসবে। তার মানে অ্যাজ সোন অ্যাজ, তার পূর্বে যেহেতু পাস্ট ইনডিফিনিট আছে, পরের অংশ হবে তোমার কি পাস্ট ইনডিফিনিট। সেক্ষেত্রে আই ওপেন দ্য ডোর অ্যাজ সোন অ্যাজ আই, এটা কি হবে? হার্ড দ্য বেল, অর্থাৎ আমি ঘন্টা ধ্বনি শোনা মাত্রই দরজাটি খুললাম। হি টক্স অ্যাজ ইফ, দেখো এখানে আছে তোমার মূলত অ্যাজ ইফ যুক্ত কোনো কন্ডিশনাল সেন্টেন্সে প্রথম অংশ তোমার কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে বা সিম্পল প্রেজেন্ট টেন্স যেটাকে আমরা বলি। তার মানে পরের অংশ কি হবে? পরের অংশ হবে তোমার পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে হি টক্স অ্যাজ ইফ হি ওয়ার মেড, এখানে দেখো ওয়ার হওয়ার কারণ হচ্ছে এখানে যে তোমার সাবজেক্টটা এই কন্ডিশনাল সেন্টেন্স যুক্ত কন্ডিশনাল পাস্ট ইনডিফিনিট টেন্স থাকলে পরের অংশ এইভাবে গঠিত হয়, অর্থাৎ হি টক্স অ্যাজ ইফ হি ওয়ার মেড। আর যদি এটা পাস্ট ইনডিফিনিট থাকতো প্রথম অংশ ইফ যুক্ত, তাহলে পরের অংশ হইতো পাস্ট পারফেক্ট, অর্থাৎ এখানে যেহেতু পাস্ট ইনডিফিনিট আছে তাহলে সঠিক উত্তর হবে হি টক্স অ্যাজ ইফ হি ওয়ার মেড। হি পার্টেড ড্যাশ হিজ ফ্রেন্ড ইন টিয়ার্স। পার্টেড পরের সাধারণত ফ্রম ব্যবহার করা হয় এবং পার্টেড ফ্রম শব্দের অর্থ হচ্ছে বিচ্ছিন্ন হওয়া। হি পার্টেড হিজ ফ্রম ইন টিয়ার্স, অর্থাৎ কান্না জড়িত চোখে, অর্থাৎ চোখের জলে তার বন্ধুর থেকে বিচ্ছিন্ন হলো। তার মানে এটা হবে পার্টেডের পরে হবে তোমার কি ফ্রম। এখানে বলা আছে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, এখানে কারেক্ট সেন্টেন্স হবে হি রেইনড লাস্ট নাইট। এর ব্যাখ্যাটা হচ্ছে যেহেতু এখানে লাস্ট নাইট আছে, অর্থাৎ কিছু কিছু শব্দ আছে যেমন আমরা বলতে পারি লাস্ট নাইট, ইয়েস্টারডে, লাস্ট ইয়ার, এই সমস্ত কিছু ওয়ার্ড আছে যেগুলোর পূর্বে অবশ্যই তোমার কি হবে? ভার্ব যেটা থাকবে সেই ভার্বের তোমার কি হবে? পাস্ট ফর্ম ব্যবহার করা হবে। তার মানে ইট রেইনড লাস্ট নাইট। গেট রিড অফ শব্দের অর্থ হচ্ছে মুক্তি পাওয়া। বলছে এর সিনোনিম কি? যেহেতু গেট রিড অফ মিনস বলছে, তার মানে এর সিনোনিম হবে টু বি ফ্রি ফ্রম। টু বি ফ্রি ফ্রম শব্দের অর্থ হচ্ছে মুক্তি পাওয়া। দেখো বাকি যে ওয়ার্ডগুলো আছে যেমন লিসেন শব্দের অর্থ হচ্ছে শোনা, প্রিটেন্ড যার অর্থ হচ্ছে ভান করা, এক্সপ্রেস শব্দের অর্থ হচ্ছে ব্যক্ত করা বা প্রকাশ করা, ব্যক্ত করা। দ্য টিচার মেড দ্য চিলড্রেন ড্যাশ দ্য বুক। এখানে দেখো দ্য টিচার মেড দ্য চিলড্রেন ড্যাশ দ্য বুক, এটা হবে তোমার রেড দ্য বুক, কারণ এখানে মেড আছে, মেডটা কিন্তু তোমার কি হবে? পাস্ট ফর্ম, তার মানে এটা কি হবে? তোমার পাস্ট ফর্মে, যার জন্য রিডের উচ্চারণ যখন পাস্ট ফর্মে কি হয়? অনেকটা রেড হয়, উচ্চারণটা হচ্ছে রেড। তার মানে দ্য টিচার মেড দ্য চিলড্রেন রেড দ্য বুক। দ্য ওয়ার্ড হোমোজেনাস মিনস, হোমোজেনাস শব্দের অর্থ হচ্ছে সদৃশ। অফ দ্য সেম কাইন্ড, হোমোজেনাস এর সিনোনিম হচ্ছে অফ দ্য সেম কাইন্ড। দেখো এখানে ডিসিমিলার শব্দের অর্থ হচ্ছে বিসদৃশ। অফ দ্য সেম ডেন্সিটি, অফ দ্য সেম ডেন্সিটি শব্দের অর্থ হচ্ছে একই নিবিড়তা। অফ দ্য সেম প্লেস, যার অর্থ হচ্ছে একই স্থানে। তাহলে হোমোজেনাস যার অর্থ হচ্ছে সদৃশ, তার মানে হবে অফ দ্য সেম কাইন্ড। আমরা বিষয়টি আলোচনা করব, এর ট্রান্সলেশন করতে বলা হয়েছে। এর ট্রান্সলেশন হবে উই শ্যাল ডিসকাস দ্য ম্যাটার, অর্থাৎ এটা হবে তোমার উই শ্যাল ডিসকাস দ্য ম্যাটার। তারপর বলা হয়েছে এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, এর ইংরাজি ট্রান্সলেশন হচ্ছে নাও হোয়ার উইল ইউ ফাইন্ড সাচ এ কান্ট্রি, অর্থাৎ এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, এর ইংরেজি রূপ হচ্ছে নাও হোয়ার উইল ইউ ফাইন্ড সাচ এ কান্ট্রি।
হু ইজ কলিং মি এর প্যাসিভ করতে বলা হয়েছে। দেখো এখানে যেহেতু ইন্টারগেটিভ সেন্টেন্স আছে, তাহলে আমরা করতে পারবো হো যুক্ত থাকলে, তার মানে এটাকে বলবো আমরা বাই হোম। বাই হোম তারপরে হবে তোমার এম হবে, কারণ যেহেতু এটা তোমার সাবজেক্ট হচ্ছে আই। বাই হোম এম আই বিং কল্ড, এটি হচ্ছে সঠিক। দ্য রুটস অফ রাজশাহী আর ওয়েডার, তার মানে এর সঠিক উত্তর হবে দেন দোজ অফ ঢাকা, অর্থাৎ রাজশাহীর রাস্তাগুলো ঢাকার রাস্তা থেকে প্রশস্ত, অর্থাৎ দ্য রোডস অফ রাজশাহী আর ওয়াইডার দেন দোজ অফ ঢাকা। এ স্পিচ ফুল অফ টু মেনি ওয়ার্ডস ইজ, এ স্পিচ ফুল অফ টু মেনি ওয়ার্ডস এটাকে বলা হয় এ ভার্বাল স্পিচ। ভার্বাল স্পিচ শব্দের অর্থ হচ্ছে অনেক কথা পূর্ণ বক্তৃতা বা বাকবহুল বক্তৃতা, মানে প্রচুর পরিমাণ শব্দ আছে যে বক্তৃতাকে, সেটাকে বলা হয় তোমার ভার্বাল স্পিচ। বিগ বিগ স্পিচ যার অর্থ হচ্ছে দীর্ঘ বক্তৃতা, মেডেন স্পিচ, মেডেন স্পিচ শব্দের অর্থ হচ্ছে প্রথম বক্তৃতা। এবং এখানে বলা আছে তোমার আনইম্পর্টেন্ট স্পিচ মানে হচ্ছে তোমার গুরুত্বহীন বক্তৃতা, তার মানে এ স্পিচ ফুল অফ টু মেনি ওয়ার্ডস এটা হচ্ছে তোমার এ ভার্বাল স্পিচ বা এটা তোমার কি বাকবহুল বক্তৃতা। ক্রেডিটেড টাকা 5000 ড্যাশ মাই অ্যাকাউন্ট, ক্রেডিটেড টাকা এরপরে হবে তোমার মূলত টু, টু মাই অ্যাকাউন্ট। অল লাভ ফ্লাওয়ার্স এটাকে বলছে ইন্টারগেটিভ করতে বলা হয়েছে। যেহেতু অল লাভস ফ্লাওয়ার্স আছে, তার মানে এটা তোমার কি হবে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে, এটা হবে তোমার শুরু হবে হো দিয়ে শুরু হবে, এবং এটা হবে তোমার হো ডাজ নট লাভ ফ্লাওয়ার, তারপরে হবে তোমার একটা ইন্টারগেটিভ কোয়েশ্চেন মার্ক, তার মানে হো ডাজ নট লাভ ফ্লাওয়ার। দ্য অ্যাডজেক্টিভ অফ দ্য ওয়ার্ড স্টাডি, স্টাডি এর অ্যাডজেক্টিভ ফ্রম কি হবে, এখানে একটু ভুল দেওয়া আছে। স্টাডি এর অ্যাডজেক্টিভ ফর্ম হবে তোমার স্টাডিয়াস, এস টি ইউ ডি আই ও ইউ এস, স্টাডিয়াস, যার অর্থ হচ্ছে অধ্যয়নশীল। এটি হচ্ছে তোমার স্টাডি এর অ্যাডজেক্টিভ স্টাডিয়াস। এবং এখানে আরেকটা প্রশ্ন মিসম্যাচ করে ফেলা হয়েছে, সেটা হচ্ছে হি সেড আই ওয়েন্ট টু টাঙ্গাইল, এটার ইনডাইরেক্ট হবে হি সেড দ্যাট হি হ্যাড গন টু টাঙ্গাইল, অর্থাৎ এর একটি ফর্ম ছিল হি সেড আই ওয়েন্ট টু টাঙ্গাইল, এর প্যাসিভ ফর্ম হচ্ছে হি সেড দ্যাট হি হ্যাড গন টু টাঙ্গাইল। দ্য ভার্ব অফ দ্য ওয়ার্ড ইকোনমি, ইকোনমি এর ভার্ব ফর্ম হচ্ছে ইকোনোমাইজ, ইকোনোমাইজ শব্দের অর্থ হচ্ছে পরিমিত ব্যয় করা। এ পার্সন হুজ হেড ইজ ইন দ্য ক্লাউডস ইজ, অর্থাৎ একজন ব্যক্তি যার হচ্ছে মাথা কোথায় আকাশের মধ্যে আছে, তার মানে তাকে বলা হয় এ ডে ড্রিমার, অর্থাৎ যে কি করা হয় আকাশ কুসুম কল্পনা করে বা দিবা স্বপ্নদ্রষ্টা। আরও কিছু ওয়ার্ড এখানে দেওয়া আছে, যেমন প্রাউড যার অর্থ হচ্ছে গৌরব, অ্যান্ড অ্যাভাইটার, অ্যাভাইটার শব্দের অর্থ হচ্ছে এখানে বৈমানিক, বৈমানিক হচ্ছে মানে কি অ্যাভাইটার। আর ইউজলেস, ইউজলেস শব্দের অর্থ হচ্ছে অর্থহীন, আমরা ইউজলেস শব্দের অর্থ বলতে পারি অর্থহীন। শব্দটি কেটে দাও এর ইংরেজি রূপ কি হবে, শব্দটি কেটে দাও এর ইংরেজি রূপ হচ্ছে পেন থ্রো দ্য ওয়ার্ড, যার অর্থ হচ্ছে শব্দটি কেটে দাও। হি সেড দ্যাট আই ওয়েন্ট টাঙ্গাইল, এটাকে ইন্ডেক্স স্পিচ করতে বলা হয়েছে, তার মানে হি সেড তারপর আমরা কি করব একটা দ্যাট যুক্ত করব, যেহেতু আই ওয়েন্ট টাঙ্গাইল বলা আছে, এটা কে বলছে হি বলছে, তার মানে হি সেড দ্যাট হি, ওয়েন্ট দেওয়া আছে তার মানে পাস্ট ইনডিফিনিট দেওয়া আছে, তার মানে হি হ্যাড হবে ওয়েন্ট, তার পেজ ফর্ম ছিল তোমার গো, গো থেকে আসবে তোমার পাস্ট পার্টিসিপাল ফর্ম হচ্ছে তোমার কি গন, অর্থাৎ হি সেড দ্যাট হি হ্যাড এটা হবে তোমার গন, তারপর যা আছে তোমার তাই থাকবে, অর্থাৎ হি সেড দ্যাট হি হ্যাড গন টু টাঙ্গাইল, এটা হবে এইটা হি সেড দ্যাট হি হ্যাড গন টু টাঙ্গাইল। তো প্রথম বলা আছে 39 সংখ্যাটি নিচের কোন সংখ্যাটির 65%, অর্থাৎ কোন সংখ্যার, আমরা ধরে নেই এক্স এর 65%, অর্থাৎ এক্স এর 65% ইকুয়াল টু তোমার কত 39, অর্থাৎ এক্স এর ভ্যালু যদি আমরা বের করতে চাই তাহলে সেক্ষেত্রে তোমার কি হবে 39, 65% মানে হচ্ছে তোমার কত 65/100, তাহলে 100 চলে যাবে হচ্ছে উপরে, নিচে থাকবে হচ্ছে তোমার কত 65, সেক্ষেত্রে আমি যদি করি 3 13 হচ্ছে তোমার 39, এটা যদি আমি করি তাহলে হবে তোমার 3 দিয়ে যদি করি তাহলে 3 দুগুণা 6, এটা হবে তোমার আচ্ছা
অর্থাৎ 13 যদি ভাগ করি 3 13 39 এবং 13 যদি করি 5 13 65, 5 যখন আবার আমরা করব সেটাকে আমরা বলতে পারি 5 20 100, অর্থাৎ 3 20 হচ্ছে তোমার 60। তাহলে আমরা এর ভ্যালু পাইতেছি কত? 60। উত্তর হচ্ছে তোমার 60। তারপর বলা আছে 6% বার্ষিক মুনাফায় কত টাকার বার্ষিক মুনাফা 120 টাকা হবে। তা আমরা সহজে সূত্র জানি I is equal to PNR। বলছে কত টাকার, অর্থাৎ এখানে চাইছে তোমার কত, পি এর ভ্যালুটা চাইছে, তার মানে পি ইজ ইকুয়াল টু উপরে থাকবে হচ্ছে তোমার আই ইন্টু হচ্ছে তোমার কত 100, কারণ এটা তোমার কত আই আর বলতে আর পার্সেন্ট এখানে, আর এটাও তোমার কিন্তু পি ইন্টু এন। অর্থাৎ এখানে দেখো আই এর পরিবর্তে আমরা পাবো কত, সুদ মুনাফা বলছে 120, উপরে হবে তোমার 120 ইন্টু 100, আর পি, সরি এটা পি তো আমরা লিখবো, তার মানে এন ইন্টু আর। এন দেওয়া আছে কত, এন এর ভ্যালু দেওয়া আছে কত টাকা, এনে বার্ষিক মুনাফা, তার মানে 1 বছর, এন এর ভ্যালু হবে তোমার কত 1 বছর, এবং আর এর ভ্যালু কত দেওয়া আছে 6%, অর্থাৎ আর এর ভ্যালু আমরা লিখবো 6, যেহেতু 100% উপরে লিখছি, তার মানে 6 তে যদি করি 6 দুগুণে 12 হচ্ছে তোমার কত 20, অর্থাৎ এটা ক্যালকুলেশন করলে পি এর ভ্যালু পাইতেছি আমরা কত 20 ইন্টু হচ্ছে তোমার 100, অর্থাৎ এটা হবে তোমার কত 2000 টাকা। তাহলে আমরা মুনাফা পাইতেছি কত এখানে, সরি কত টাকায় মুনাফা পাইতেছে 120 টাকা, 2000 টাকায় মুনাফা পাইতেছে 120 টাকা। তারপর নাম্বার 3 বলা আছে একটি ক্রমিক সমানুপাতের প্রথম এবং তৃতীয় রাশি যথাক্রমে 3 ও 12 হলে মধ্য সমানুপাতিক কত। প্রথম এবং তৃতীয় রাশির সমানুপাতিক আমরা জানি প্রথম রাশি এবং হচ্ছে তোমার কি তৃতীয় রাশি, এটা প্রথম রাশি তৃতীয় রাশি তোমার কি মধ্য সমানুপাতিক, তার মানে অর্থাৎ এটা বলতে পারি আমরা এইভাবে লিখতে পারি a is to b is equal to b is equal to b is to c, অর্থাৎ b স্কয়ার is equal to ac, যেখানে a হচ্ছে তোমার কি প্রথম রাশি, b c হচ্ছে তৃতীয় রাশি, আর b স্কয়ার হচ্ছে তোমার কি মাঝখানের রাশি, অর্থাৎ এই দুটো হচ্ছে মাঝখানের রাশি। এখানে আমাকে বলছে মধ্য সমানুপাতিকটা বের করতে, তার মানে v এর ভ্যালুটা বের করবো, অর্থাৎ b স্কয়ার is equal to এখানে দেওয়া আছে তোমার কত, প্রথম রাশি হচ্ছে তোমার 3 এবং পরবর্তী রাশি হচ্ছে তোমার তৃতীয় রাশি হচ্ছে তোমার কত 12, অর্থাৎ বি স্কোয়ার ভ্যালু আমরা পাবো 3 12 36, সেক্ষেত্রে বি এর ভ্যালু আমরা বর্গমূল করলে 36 এর বর্গমূল পাবো 6, অর্থাৎ ভি এর ভ্যালু হচ্ছে তোমার অবশ্যই 6, উত্তর হচ্ছে 6, অর্থাৎ মধ্য সমানুপাতিকটি হবে 6। এখানে বলা আছে জামিল সাহেব 10% মুনাফায় ব্যাংকে 3000 টাকা জমা রাখেন, প্রথম বছরান্তে তার চক্রবৃদ্ধি মূলধন কত। তো টোটাল যে অ্যামাউন্টটা, সেই টোটাল অ্যামাউন্টে দেওয়া আছে তোমার কত 3000 টাকা, সুদ কত 10%, সুদ 10%, অর্থাৎ 3000 টাকা 10% কত হবে 300 টাকা হবে, তাহলে 300 টাকা হচ্ছে সুদ। যেহেতু 1 বছর বলছে, 1 বছর মূলত একটা জিনিস খুবই ইম্পর্টেন্ট, 1 বছরের সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফা অবশ্যই একই হবে, কারণ আরেক বছর রাখলে সে মূলধনের উপরে আমরা মূল্য সুদ পাইতাম, কিন্তু এখন আর কি মূলধনের উপরে সুদ পাবো না। তার মানে এটা যদি আমি যোগ করে দেই, প্রথমে ছিল হচ্ছে তোমার 3000 প্লাস হচ্ছে তোমার কত 300, অর্থাৎ 3300 টাকা, তাহলে প্রথম বছরান্তে তার চক্রবৃদ্ধি মূলধন হবে 3300 টাকা, উত্তর হচ্ছে তোমার দেখো এটা হবে তোমার 3300 টাকা। তারপর বলা আছে একজন কমলা বিক্রেতা প্রতি শত কমলা 1200 টাকায় কিনে 1800 টাকায় বিক্রয় করে, তার শতকরা কত লাভ হবে। দেখো বিক্রয় করে 1800 টাকায়, কিন্তু কিনছিল সে কত 1200 টাকায়, তাহলে লাভ হবে কত 600 টাকা হচ্ছে তোমার লাভ। কত টাকা 600 টাকা লাভ হয়, তাহলে প্রথমে তো সে কিনছিল মূলত 1200 টাকায়, 1200 টাকা লাভ হচ্ছে 600 টাকা, আর 600 টাকা হবে এটা, হ্যাঁ। তাহলে 100 টাকায় কত লাভ হবে, তার মানে 100 দিয়ে গুণ করে দেবো, 100 100 কাটা, আচ্ছা এই পাশ থেকে যদি কাটি তাহলে খুব ইজি হবে, তার মানে 6 দুগুণ হচ্ছে 12, 2 দিয়ে যদি কাটি তাহলে হবে তোমার কত 50, অর্থাৎ শতকরা লাভের পরিমাণ হবে তোমার কত 50%, তার মানে এটা হবে অবশ্যই তোমার কত 50%। তারপর বলা আছে দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 17 হলে সংখ্যা দ্বয়ের যোগফল নির্ণয় করো। ক্রমিক সংখ্যার বর্গের অন্তর যদি 17 হয়, তার মানে একটি সংখ্যা হবে তোমার কত অন্তর্যোগ 1, এটা হবে তোমার বড় সংখ্যা, অর্থাৎ এটা হবে তোমার 17 1 তোমার 18, 2 দিয়ে ভাগ করলে তোমার কত 9। একটা বড় সংখ্যা যদি 9 হয়, তাহলে ছোট সংখ্যাটি অবশ্যই কত হবে 8 হবে, কারণ ছোট সংখ্যাটি বের করার সূত্র হলো তোমার 17 - 1 / 2, এটা হবে তোমার কত 16/2, তার মানে হচ্ছে কি বড় সংখ্যা হচ্ছে 9, ছোট সংখ্যা হচ্ছে 8। বলছে সংখ্যা দ্বয়ের যোগফল কত, অর্থাৎ 9 + 8 এই যোগ সংখ্যা হচ্ছে তোমার কত 17, সুতরাং সংখ্যা দ্বয়ের যোগফল হচ্ছে 17। তো
এখানে বলা হয়েছে একটি প্ল্যাটফর্মের দৈর্ঘ্য 200 মিটার এবং 200 মিটার লম্বা একটি ট্রেনকে অতিক্রম করতে যে দূরত্ব অতিক্রম করতে হবে তা হলো, দেখো, যদি দূরত্ব অতিক্রম করতে চাই সেই ট্রেনটিকে, তাহলে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য প্লাস হচ্ছে তোমার ট্রেনটির দৈর্ঘ্য দুটাই অতিক্রম করতে হবে। তার মানে টোটাল দৈর্ঘ্য অতিক্রম করতে হবে 450 মিটার। তাহলে উত্তর হচ্ছে অবশ্যই 450 মিটার। তারপর নাম্বার 8-এ বলা আছে একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 6√2 হলে উহার পরিসীমার অর্ধেক কত? আচ্ছা, আমরা জানি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য সূত্র হচ্ছে তোমার, বর্গক্ষেত্রে যে কর্ণ সেই দৈর্ঘ্যের যে সূত্র, সেই সূত্র হচ্ছে তোমার কিন্তু a/2, অর্থাৎ এখানে দেওয়া আছে তোমার কি 6√2, অর্থাৎ √2 যদি বাদ দেয় তাহলে a = 6, এবং এ হচ্ছে কি বর্গক্ষেত্রে একটি বাহুর দৈর্ঘ্য। এবং আমরা বর্গক্ষেত্রের পরিসীমা জানি 4a, অর্থাৎ 4 ইন্টু হচ্ছে তোমার কত, এর পরিবর্তে আমরা লিখবো 6, তার মানে 4×6 হচ্ছে তোমার কত 24। বলছে পরিসীমার অর্ধেক, তার মানে 24কে আমরা 2 দিয়ে ভাগ করবো, সেই ক্ষেত্রে হবে তোমার কত 12, অর্থাৎ পরিসীমার অর্ধেক হবে তোমার 12 একক। তারপর বলা আছে, দেখো এখানে বলা আছে x² - y², x² + xy + y², এবং বলা আছে x³ - y³ রাশিত্রয়ের লসাগু নির্ণয় করতে বলা হয়েছে। প্রথমে যে রাশিটা দেওয়া আছে x² - y², সেটা রাশি হবে তোমার x + y ইন্টু x - y, এবং এখানে যে রাশিটা দেওয়া আছে সেটা হচ্ছে তোমার কত x² + xy + y²। দেখো এটা যদি আমি করতে চাই, এখানে আমার দ্বিতীয় রাশি, সেই দ্বিতীয় রাশিকে আমরা, আচ্ছা দ্বিতীয় রাশি যেটা সেটাকে আমরা ভাঙবো না, সেটা এইভাবে রেখে দিব। এটা তো 2 নম্বর রাশি, এটা ছিল প্রথম রাশি, এটা দ্বিতীয় রাশি। তৃতীয় রাশি যেটা ছিল সেটা দেওয়া ছিল তোমার কত x³ - y³। তাহলে x³ - y³ এর সূত্র জানি আমরা x প্লাস y, সরি এখানে সূত্র না, এখানে আমরা করব অনুসিদ্ধান্ত। তার মানে এটা হবে তোমার এটা হবে x - y ইন্টু x² প্লাস xy প্লাস y²। তাহলে দেখো এখানে যে চাইছে লসাগু, তার মানে আমরা এটা পুরোটাই কমন নিতে পারতেছি, কারণ এখানে কমন আছে। দেখো এই জিনিসটা কমন আছে এটার সাথে, এই যে দ্বিতীয় রাশি কমন আছে, এবং প্রথম রাশিতে ছিল তোমার দেখো x - y আর x + y চাইছে কিন্তু লসাগু, তার মানে আমাকে দুটাই নিতে হবে। দুটা নিতে হলে সেই ক্ষেত্রে আমি নেব কত, দেখো লসাগু হবে তোমার লসাগু x + y ইন্টু x - y ইন্টু x² প্লাস xy প্লাস y²। এইখানে যে লসাগুটা দেওয়া আছে সে লসাগু, তাহলে এটাকে আমরা লিখতে পারি x² - y², কারণ x + y x - y এটা, আর এটাকে লিখতে পারি x² প্লাস xy প্লাস y²। সেক্ষেত্রে এটা দেখো এটাই হইতো, কিন্তু এখানে কিছুটা মিসিং আছে। x² - y² এর সাথে হবে তোমার কত x² প্লাস xy প্লাস y²। এখন অ্যান্সারটা সম্পূর্ণ হয়েছে। দেখো এখানে বলা আছে x² প্লাস y² প্লাস হচ্ছে তোমার কত z² = হচ্ছে তোমার কত 4, এবং দেওয়া আছে x প্লাস y প্লাস z, এখানে অপশনটা ভুল আছে, প্লাস z হবে, প্লাস z = হবে তোমার কত 8। তাহলে বলা হয়েছে xy, আরে প্রশ্ন তো ভুল কেন, xy প্লাস এটা হবে তোমার কত xy প্লাস yz প্লাস zx এর ভ্যালু কত, সবগুলো প্লাস হবে। অর্থাৎ আমাকে চাওয়া হয়েছে তোমার yz প্লাস zx প্লাস xy এর ভ্যালু কত। এখন আমরা যদি এটা করি, দেখো আমরা একটা সূত্র জানি a প্লাস b প্লাস c হোল স্কয়ার, একটা সূত্র জানি, এই ঠিক এই সূত্রটা আমরা এখানে প্রয়োগ করব। অর্থাৎ x প্লাস y প্লাস z হোল স্কয়ার ইজ ইকুয়াল টু x² প্লাস y² প্লাস z² প্লাস 2xy প্লাস 2yz প্লাস 2zx। অর্থাৎ এটা আমরা লিখতে পারি x² প্লাস y² প্লাস z² প্লাস 2 কমন নিলে xy প্লাস yz প্লাস zx। সেক্ষেত্রে দেখো এখানে যে ভ্যালুটা দেওয়া আছে, দেখো x² প্লাস y² প্লাস z², এটুকুর ভ্যালু আছে তোমার কত, এটুকুর ভ্যালু দেওয়া আছে তোমার কত 4,
প্লাস 2 ইন্টু এক্স ওয়াই জেড এক্স এটার ভ্যালু নাই, এবং এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর ভ্যালু দেওয়া আছে তোমার কত 8, অর্থাৎ এই পাশে ভ্যালু দেওয়া আছে তোমার কত 8, অর্থাৎ এটা বলতে পারি আমরা 8 স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স প্লাস ওয়াই এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স, অর্থাৎ এটা যদি হয় পাশে আমরা 8 স্কোয়ার তো তোমার কত 8 64 মাইনাস হচ্ছে তোমার কত 4 ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার 2 ইন্টু এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স, অর্থাৎ এখানে আমি পাইতেছি কত 4 বাদ দিলে থাকবে কত তোমার 60 ইজ ইকুয়াল টু 2 ইন্টু এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স, সেক্ষেত্রে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স ইজ ইকুয়াল টু 30। এখন এটাকে যদি আমি সাজায় লিখি, সাজায় বলতে এখানে ওয়াই জেডটা আগে লিখছে, তার মানে ওয়াই জেড প্লাস জেড এক্স প্লাস এক্স ওয়াই এর ভ্যালু পাইলাম আমরা কত 30। তাহলে এটার ভ্যালু হচ্ছে তোমার কত, দেখো এখানে যে ভ্যালুটা দেওয়া আছে এটাই হচ্ছে তোমার উত্তর 30। দেখো এখানে বলা আছে 1/5 লগ এক্স টু দি পাওয়ার 2187 রুট 3 হলে এক্স এর ভ্যালু কত। ভ্যালুটা দেওয়া আছে এখানে তোমার 1/5 লগ এক্স এর পাওয়ার 2187 রুট 3 হলে এর ভ্যালু কত বের করতে বলা হয়েছে। আচ্ছা, আমরা এইটা সমান সমান আমরা বলতে পারি, ওখানে টোটালে দেওয়া হয় না, একটু 1 হলে বলছে, অর্থাৎ এটা কিন্তু 1 হলে এক্স এর মান কত। প্রশ্ন ম্যাক্সিমাম ক্ষেত্রে অসম্পূর্ণ থাকতেছে। আচ্ছা, এটার ভ্যালু হচ্ছে তোমার কত 1, অর্থাৎ আমরা বলতে পারি লগ এক্স 2187 রুট 3 ইজ ইকুয়াল টু, যেহেতু 5 দেওয়া আছে এটা তোমার গুণাকার আছে, তার মানে কি হবে ভাগ হয়ে যাবে, অর্থাৎ ইজ ইকুয়াল টু আমরা বলতে পারি 5। সেক্ষেত্রে এটা যদি আমরা করি লগ, আচ্ছা এটাকে আমরা দেওয়া আছে একটা সূত্র জানি কি, লগ এ টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু যদি বি হয়, অর্থাৎ এইভাবে আমরা জানি লগ এ টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু যদি বি হয়, তার মানে এভাবে বলতে পারি এক্স ইজ ইকুয়াল টু এ টু দি পাওয়ার বি, অর্থাৎ এইটা হবে তোমার কি এ, এটা হচ্ছে তোমার কত এক্স, এবং এটা হচ্ছে তোমার বি, অর্থাৎ এটা আমরা বলতে পারি দেখো, অর্থাৎ বি আছে না এটা এ, তার মানে এইটার ভ্যালু, অর্থাৎ আমরা বলতে পারবো এক্স টু দি পাওয়ার 5, অর্থাৎ এটা কি হবে তোমার এক্স টু দি পাওয়ার 5 ইজ ইকুয়াল টু বলতে পারি আমরা 2187 রুট 3, ঠিক আছে। এখন এটাকে যদি আমরা করি এক্স টু দি পাওয়ার 5 ইজ ইকুয়াল টু 3 রুট 3 হোল টু দি পাওয়ার, এটাকে আমরা করতে পারি 3 রুট 3 হোল টু দি পাওয়ার 5, অর্থাৎ এক্স এর ভ্যালু দেখো ওই পক্ষ থেকে আমরা কি ঘাতগুলো বাদ দিয়ে দিলে এক্স এর ভ্যালু হচ্ছে তোমার কত 3 রুট 3, অর্থাৎ এক্স এর ভ্যালু হচ্ছে তোমার 3 রুট 3। তারপর বলা আছে একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদের প্রতিটির দৈর্ঘ্য 4 একক হলে উহার ক্ষেত্রফল কত বর্গ একক। আচ্ছা, প্রতিটি বাহুর দৈর্ঘ্য এ ইজ ইকুয়াল টু 4 একক। আচ্ছা, সমদ্বিবাহু ত্রিভুজ, দেখো এখানে প্রশ্নটা একটু ভুল দেওয়া আছে, সমদ্বিবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য তো কোনো 4 একক হইতে পারবে না, এটা হবে তোমার সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে এটা অবশ্যই সত্য হবে, অর্থাৎ এটা হবে তোমার কি একটি সমবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয়ের প্রতিটি দৈর্ঘ্য 4 একক হলে উহার ক্ষেত্রফল কত বর্গ একক। আমরা জানি সমদ্বিবাহু ত্রিভুজ হচ্ছে তোমার রুট 3/4 স্কোয়ার, এটি হচ্ছে তোমার সমদ্বিবাহু ত্রিভুজ ক্ষেত্রে ক্ষেত্রফল রুট 3/4 স্কোয়ার, অর্থাৎ রুট 3/4 স্কোয়ারের পরিবর্তে এখানে তোমার কত, যেহেতু বাহুর দৈর্ঘ্য 4 স্কোয়ার, অর্থাৎ এখানে রুট 3/4 স্কোয়ার অর্থাৎ তোমার কত 16, 4 দেখা হলে তোমার কত 4, অর্থাৎ 4 রুট 3। তাহলে সমবাহু ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে তোমার কত 4 রুট 3। এখানে দেওয়া আছে 4 একক ধার বিশিষ্ট একটি ঘনকের দুইটি কর্ণের সমষ্টি কত। আমরা জানি ঘনকের কর্ণের সমষ্টি ইজ ইকুয়াল টু এ রুট 3, অর্থাৎ এখানে দেওয়া আছে বলছে ঘনকের একটি ধারের দৈর্ঘ্য হচ্ছে তোমার কত 4 একক, তাহলে কি হবে তোমার 4 রুট 3। বলছে দুইটি কর্ণের সমষ্টি কত, অর্থাৎ 4 রুট 3 প্লাস 4 রুট 3, এটা হবে তোমার দুইটি কর্ণের সমষ্টি, কারণ দুটি কর্ণ তো অবশ্যই একই হবে, সেক্ষেত্রে হবে তোমার 4 4 কত হবে, এটা তোমার যোগ হবে, অর্থাৎ 8 রুট 3।
তাহলে দুটি কর্ণের সমষ্টি হচ্ছে তোমার কত 8√3। তারপর বলা আছে x মাইনাস টু ইজ ইকুয়াল টু 3 এবং x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি 4 এর মান কত দেওয়া আছে তোমার কত x মাইনাস টু ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার কত √3। দেখো এখানে এটা যদি আমি করতে চাই সেক্ষেত্রে তাহলে x ইজ ইকুয়াল টু আমরা বলতে পারি 2 প্লাস √3 এবং x এর পরিবর্তে যেহেতু আমার 1/4 আছে তার মানে এটাকে আমরা 1/x বলতে পারি। এটা আমরা সরাসরি এইভাবে লিখতে পারি 2 মাইনাস √3, কারণ ওই পক্ষে তোমার কি করব যোজন বিয়োজন করে তোমার এই ভ্যালুটাই পাবো আমরা 2 মাইনাস √3। এখন এই যে ভ্যালুটা দেওয়া আছে x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, এটাকে আমরা বলতে পারি x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার হোল স্কোয়ার। এটা যেহেতু আছে এরকম, অর্থাৎ এটা যদি প্লাস হয় তোমার কত মাইনাস হবে x স্কোয়ার ইন্টু 1/x স্কোয়ার, এটা কাটা এবং মাঝখানে যেহেতু স্কোয়ার আছে তেমন x ভ্যালুগুলো পাইছি আমরা কত, তাহলে ভ্যালুগুলো আমরা বসাতে পারি x প্লাস 1/x এর ভ্যালু বসাতে পারি এখানে, অর্থাৎ এখানে বলবো আমরা x প্লাস 1/x হোল স্কোয়ার এইটার জন্য x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের জন্য। তারপরে আরেকটা তারপরে সেক্ষেত্রে আবার বলতে পারবো, দেখো এটা বলতে পারবো আমরা মাইনাস হবে যেহেতু এটা প্লাস ইউজ করছি, আরটা তোমার কি হবে মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু 1/x, এটা কাটা এই যে স্কোয়ার এই স্কোয়ারটা থাকলো মাইনাস আবার যেহেতু এই 2টা আছে তাহলে -2 এবং x প্লাস 1/x এটার ভ্যালু আমরা যদি এর সাথে বের করে নিই যে x প্লাস 1/x একটু সহজভাবে করার জন্য, অর্থাৎ একটা x এর ভ্যালু হচ্ছে তোমার কত 2 প্লাস √3 প্লাস 2 মাইনাস √3। সেক্ষেত্রে দেখো √3 কাটা, অর্থাৎ এটার ভ্যালু হচ্ছে তোমার কত 4, তার মানে x প্লাস 1/x এর ভ্যালু পাইলাম আমরা কত 4 স্কোয়ার মাইনাস 2 আর বড় হোল স্কোয়ার -2, অর্থাৎ 16 মাইনাস 2 হোল স্কোয়ার -2। 16 থেকে যদি আমি 2 বাদ দিই সেক্ষেত্রে পাবো হচ্ছে আমার কত 14 হোল স্কোয়ার -2, 14 হচ্ছে তোমার কত 196, 14 স্কোয়ার করলে মাইনাস হচ্ছে তোমার 2, এটা ক্যালকুলেশন করলে পাবো 194। তাহলে উত্তর হচ্ছে তোমার কত 194, মানে এইটা হচ্ছে তোমার উত্তর। তারপর নাম্বার 15তে দেওয়া আছে 6 মাইনাস এক্স মাইনাস 9/x ইজ ইকুয়াল টু 0 হলে x ভাগ x স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 3 এর মান কত। দেখো এখানে ভ্যালুটা দেওয়া আছে তোমার 6 মাইনাস এক্স মাইনাস 9/x ইজ ইকুয়াল টু 0। এখন বের করতে বলা হয়েছে x স্কোয়ার ভাগ x স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 3 এর মান কত। আচ্ছা, এই যে ভ্যালুটা আমার দেওয়া আছে এই ভ্যালুটাকে আমরা কি করব একটু যদি সাজাই নেই, x প্লাস 9/x ইজ ইকুয়াল টু আমরা 6 লিখতে পারি, অর্থাৎ ইন্টারচেঞ্জ করে নিছি, ইন্টারচেঞ্জ করে মাইনাস দিয়ে তোমার কি 1 দ্বারা গুণ করে নিছি। তাহলে সেক্ষেত্রে আমরা x হবে লসাগু x স্কোয়ার প্লাস হচ্ছে তোমার কত 9 ইজ ইকুয়াল টু 6, অর্থাৎ x স্কোয়ার প্লাস 9 ইজ ইকুয়াল টু -6x ইজ ইকুয়াল টু 0, অর্থাৎ x স্কোয়ার মাইনাস 6x প্লাস 9 ইজ ইকুয়াল টু 0। এক্ষেত্রে আমরা 6x কে ভাঙবো কীভাবে, যেহেতু নয় তোমার 3 হয় 9 হয়, তার মানে x স্কোয়ার 3 3 9 না, তাহলে 3x মাইনাস 3x প্লাস 9 ইজ ইকুয়াল টু 0। সেক্ষেত্রে আমরা বলতে পারি এখানে x কমন নিলে x মাইনাস 3 মাইনাস 1 কমন নিলে x মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0। সেক্ষেত্রে এটা হবে তোমার কত x মাইনাস 3, এটা হবে তোমার x মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0, অর্থাৎ x মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0 এবং x মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0, অর্থাৎ x ইজ ইকুয়াল টু হচ্ছে 1 এবং x ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার কত 3, অর্থাৎ x এর ভ্যালু আমরা পাইলাম 3, একটা পাইলাম হচ্ছে তোমার কত 1। তাহলে দেখো এখানে বলছে প্রদত্ত রাশির কথা বলা আছে, সরি এইখানে একটু মিস্টেক হয়ে গেছে, যেমন যে x মাইনাস 3 তো 9 ছিল, তার মানে এটা তোমার কি হবে 3 কমন যাবে, এখানে তোমার 3 কমন যাবে, অর্থাৎ x মাইনাস 3, তাহলে ভ্যালু দাঁড়াচ্ছে তোমার, তাহলে দেখো এখানে x এর ভ্যালু পাইলাম আমরা কত, x এর ভ্যালু পাইছি আমরা 3। এখন বলা আছে তোমার x স্কোয়ার ভাগ x স্কোয়ার মাইনাস x মাইনাস 3 এর মান বের করতে বলা হয়েছে।
অর্থাৎ এই ভ্যালুটা যদি আমরা লিখে দেখো এক্স স্কোয়ারের ভ্যালু, যেহেতু এক্স এর ভ্যালু পাইছে 3, তার মানে আমরা বলতে পারি 3 স্কোয়ার ভাগ এটা এক্স স্কোয়ার আছে, এটাও হবে তোমার কত 3 স্কোয়ার মাইনাস 3 মাইনাস 3। অর্থাৎ এখানে দেখো 3 স্কোয়ার হচ্ছে তোমার কত 9 ভাগ ব্র্যাকেটের কাজ আগে হবে, তার মানে কি হবে তোমার 3 স্কোয়ার হবে তোমার কত 9, 3 3 হচ্ছে তোমার কত -6, অর্থাৎ 9 ভাগ এটা হবে তোমার 3, অর্থাৎ 9 ইন্টু যদি করি 1/3 এটা হবে তোমার কত 3, অর্থাৎ উত্তর পাইতেছি আমরা কত 3। তাহলে উত্তরটা হচ্ছে তোমার দেখো এটা হবে তোমার উত্তর হবে অবশ্যই 3। দেখো এখানে বলা আছে tan থিটা ইজ ইকুয়াল টু, দেখো এখানে দেওয়া আছে তোমার tan থিটা ইজ ইকুয়াল টু -5/12 এবং বলা আছে থিটার ভ্যালু এটা হচ্ছে তোমার কত π/2 এবং পাই এর মাঝখানে π/2 হচ্ছে তোমার কত, পায়ের ভ্যালু তোমার 180 ডিগ্রি না, তার মানে 180 ডিগ্রি আর π/2 হচ্ছে তোমার কত 90 ডিগ্রি, অর্থাৎ 90 ডিগ্রি মাঝখানে হচ্ছে তোমার কত থিটার ভ্যালু। এখন আমরা যদি একটা ত্রিভুজ কল্পনা করি, এরকম সমকোণী ত্রিভুজে এটা হচ্ছে তোমার কত অতিভুজ, এটা হচ্ছে তোমার কত লম্ব এবং এটা হচ্ছে তোমার কত ভূমি, অর্থাৎ এটা হচ্ছে তোমার অতিভুজ, এটা হচ্ছে তোমার ভূমি, এটা হচ্ছে তোমার লম্ব। চাইছে আমাকে কোসেক থিটার মান, তো দেখো এখানে বলা আছে অলরেডি tan থিটা ইজ ইকুয়াল টু বলা আছে -5/12। সেক্ষেত্রে দেখো এখানে 5/12 দেওয়া আছে, অর্থাৎ আমরা জানি tan থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই ভূমি, অর্থাৎ লম্ব ডিভাইডেড বাই ভূমি। চাইছে কোসেক থিটা ইজ ইকুয়াল টু তোমার অতিভুজ বাই ভূমি হবে, অর্থাৎ এটা হবে তোমার কত, একটা হবে তোমার 5 আর একটা হবে তোমার কত 12। তাহলে আমরা জানি 5 12 আর এটা হবে তোমার কত 13, এর সমকোণী ত্রিভুজের ফ্র্যাগমেন্ট, তার মানে অতিভুজের দৈর্ঘ্য হবে অবশ্যই 13। আবার আমরা যদি বেরও করতে চাই অতিভুজ ইজ ইকুয়াল টু, অর্থাৎ আমরা এইভাবে বের করতে পারি অতিভুজ ইজ ইকুয়াল টু রুট ওভার লম্ব স্কোয়ার প্লাস হচ্ছে ভূমি স্কোয়ার, অর্থাৎ এটা -5 ভূমি স্কোয়ার, এটা তোমার কত 12 স্কোয়ার, দুইটা স্কোয়ার। এখানে হবে তোমার কত 25 প্লাস 12 স্কোয়ার 144, অর্থাৎ 25 আর 144 5 আর 4 হচ্ছে 9, 4 আর 2 6, 169। 169 যদি আমি বর্গমূল করি সেক্ষেত্রে পাবো আমি কত 13, তাই তো। এটা হচ্ছে তোমার কত অতিভুজ। এখন চাইছে আমাকে কোসেক থিটা, আমাকে বের করতে হবে কোসেক থিটা, যেটা ইকুয়াল টু আমরা জানি অতিভুজ ডিভাইডেড বাই লম্ব। এখানে লম্ব অলরেডি কত 5 পাইছি আমরা, তার মানে 5 যাবে নিচে আর অতিভুজ পাইছি কত 13, অর্থাৎ 13/5 এটি হচ্ছে তোমার কত কোসেক থিটার মান। উত্তর হচ্ছে তোমার কত 13 ডিভাইডেড বাই 5, এটা হবে তোমার 13 ডিভাইডেড বাই 5 হচ্ছে তোমার, অর্থাৎ এটা হবে তোমার কত 13/5। তো এখানে বলা আছে একটি আয়তক্ষেত্রে দুটি সন্নিহিত বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 9 ও 12 অন্তর্ভুক্ত কোণ কত ডিগ্রি আয়তক্ষেত্র আঁকা সম্ভব। আচ্ছা, আয়তক্ষেত্র আমরা যদি এটা একটা আয়তক্ষেত্র চিন্তা করি, সাপোজ এরকম একটা আয়তক্ষেত্র যেখানে বলা আছে তোমার এটা একটা ধরলাম আয়তক্ষেত্র, বলছে দুটি সন্নিহিত কোণ, অর্থাৎ এটা একটা সন্নিহিত কোণ ধরে নিলাম, অর্থাৎ দুটি সন্নিহিত কোণের দৈর্ঘ্য একটা হচ্ছে তোমার কত এটা 9, এটা তোমার কত 12, তার মানে এটা 9 এটা হচ্ছে তোমার কত 12। তাহলে এটা যদি আমরা একটা অতিভুজের মানে একটা সমকোণী ত্রিভুজ, এটা হবে তোমার অতিভুজ, যা অর্থাৎ এটা হবে তোমার কি কর্ণ ধরে নিলাম, এসি একটা কর্ণ, তাহলে এই কোণটা কত 90 ডিগ্রি। তাহলে কত ডিগ্রি কোণ অন্তর্ভুক্ত আয়তক্ষেত্রটির আঁকা সম্ভব, সেটা হচ্ছে তোমার কত 90 ডিগ্রি কোণ আঁকা সম্ভব, অর্থাৎ এটাও 90 ডিগ্রি, সবগুলো কোণই অবশ্যই তোমার কি হবে 90 ডিগ্রি হবে। বলা হয়েছে স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি কত। স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টিটা আমরা জানি 1/6 n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1, অর্থাৎ এটা হচ্ছে তোমার n ইন্টু n প্লাস 1 2n প্লাস 1 ডিভাইড বাই 6। দেখো এখানে বলা আছে 1 বাই মডুলাস 2x মাইনাস 5 লেস দেন 1/3, অর্থাৎ এটা ভ্যালু হচ্ছে তোমার কত 1 বাই আমরা ভ্যালুটা পাইছি তোমার 2x মাইনাস 5, এটা হবে তোমার মডুলাস চিহ্ন, লেস দেন হচ্ছে তোমার কত 1/3। এই গিভেন ভ্যালু বা গিভেন এক্সপ্রেশনের হচ্ছে তোমার কি করব মান বের করতে হবে। তো সেক্ষেত্রে আমরা এটা তোমার কি করব 2x মাইনাস 5 লেস দেন এটা হবে তোমার কত 3 করতে পারি আমরা
অথবা এটা যদি আমরা চিন্তা করি, দেখো 2x আছে, তার মানে এটা বলতে পারি আমরা -3 লেস দেন 2x মাইনাস 5 লেস দেন 3। এখন দেখো 2x যে সহগ, সেই সহগের সাথে আমার কি হবে -5 যোগ, মানে -5 বিয়োগ করা আছে, অর্থাৎ উভয় পক্ষে আমি কি করব -3টা যোগ করে নিব। তার মানে এটা হবে তোমার কত 2x -5 প্লাস 5 3, এটা হবে তোমার কত +5। সেক্ষেত্রে দেখো এখানে যদি করি তাহলে তোমার কত মাইনাস, এখানটা তোমার কত 2 আসবে, এটা হবে তোমার কত 2x 5 5 কাটা, এটা তোমার কত হবে 8 হবে। অর্থাৎ এটাকে আমরা যদি 2 দিয়ে ভাগ করি তাহলে 1 লেস দেন x লেস দেন 4, অর্থাৎ সংখ্যার ভ্যালু হবে x এর ভ্যালু হবে তোমার 4 এর থেকে ছোট 1 এর থেকে বড়। অর্থাৎ এটা যদি আমরা বলি, সেটা বলতে পারি দেখো 4 এর থেকে ছোট, সঠিক উত্তর দেওয়া নাই, সঠিক উত্তর হবে তোমার 1 লেস দেন x লেস দেন 4, অর্থাৎ এটি হচ্ছে তোমার সঠিক উত্তর। এখানে বলা আছে একটি গ্লাসে গুড়ের শরবতে গুড় এবং পানির অনুপাত দেওয়া আছে তোমার 4:6, অর্থাৎ গুড় হচ্ছে তোমার 4 এবং এ হচ্ছে তোমার 6। গুড়ের শতকরা পরিমাণ কত হবে, অর্থাৎ যেহেতু 4 দেওয়া আছে 4 আর 6 তোমার কত 10, অর্থাৎ 100% যদি করি এটা হবে তোমার 40%, এটা হবে তোমার 60%। তাহলে বলছে গুড়ের পরিমাণ কত, গুড়ের পরিমাণ হবে অবশ্যই তোমার, গুড়ের পরিমাণ হবে 40%, উত্তর হচ্ছে 40%। এখানে বলা আছে কোণ এ ও কোণ বি পরস্পর পূরক কোণ হলে দুটি কোণের অনুপাত 3:2 হলে কোণ এ এর ভ্যালু কত। দুটি পূরক কোণ যেহেতু বলছে, আমরা জানি একটি সমকোণী ত্রিভুজের দুটো কখন পূরক কোণ হয়, যখন দুটো কোণের ভ্যালু অবশ্যই তোমার কি হয় 90 ডিগ্রি হয়। অর্থাৎ এখানে দেওয়া আছে অনুপাত দেওয়া আছে আবার 3, এটা দেওয়া আছে তোমার কত 2, তার মানে দুটো অনুপাত হবে তোমার কত 3x প্লাস 2x ইজ ইকুয়াল টু হবে তোমার 5x, যার ভ্যালু হচ্ছে তোমার কত 90। অর্থাৎ x এর ভ্যালু হবে তোমার কত 18, কারণ 5 18 90। তারপর বলছে কোণ এর মান কত, কোণ এর মান হচ্ছে তোমার কত 3, তার মানে 3 ইন্টু হচ্ছে তোমার কত 18, 3 18 হচ্ছে তোমার কত 54, অর্থাৎ কোণের ভ্যালু হচ্ছে তোমার অবশ্যই 54। এখানে বলা হয়েছে 15 থেকে 30 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলোর যোগফল কত। 15 থেকে 30 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলোর মধ্যে রয়েছে 17, 29, রয়েছে 23 এবং হচ্ছে তোমার আরটা কত পর্যন্ত চাইছে 30 পর্যন্ত, তাই না? 17 আরটা 19 রয়েছে, তো আরটা রয়েছে তোমার কত 19। এটা যদি আমি ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করলে যোগফল আসছে তোমার কত 88। তাহলে 15 থেকে 30 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলোর যোগফল হচ্ছে তোমার কত 88। এখানে বলা আছে দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 23 হলে সংখ্যা দ্বয় কত। আচ্ছা, ক্রমিক সংখ্যার বর্গের অন্তর, অর্থাৎ বড় সংখ্যাটি হবে তোমার কত, দেখো তাহলে বড় সংখ্যাটা 23 প্লাস 1 ইজ ইকুয়াল ডিভাইড বাই 2 ইজ ইকুয়াল টু হবে তোমার কত 24/2, 12 দুগুণে 24, অর্থাৎ সংখ্যাটি হবে তোমার 12, বড় সংখ্যাটি ছোট সংখ্যাটি তাহলে অবশ্যই হবে 11, অর্থাৎ ক্রমিক সংখ্যা দুটি হবে তোমার কত 11 এবং 12। এখানে বলা আছে sec থিটা প্লাস টেন থিটা ইজ ইকুয়াল টু 7/5 হলে sec থিটা মাইনাস টেন থিটা কত। তো ভ্যালুটা আমাকে দেওয়া আছে এখানে, এখানে যে ভ্যালুটা দেওয়া আছে সেটা হচ্ছে তোমার কত sec থিটা মাইনাস টেন থিটা, অর্থাৎ আমরা বলতে পারি sec থিটা মাইনাস টেন থিটা ইজ ইকুয়াল টু দেওয়া আছে তোমার কত 7/5, অর্থাৎ এটা যদি আমরা ক্যালকুলেশন করি, দেখো sec থিটা মাইনাস টেন থিটা যে দেওয়া আছে, সরি প্লাস টেন এর ভ্যালু দেওয়া আছে, প্লাস থিটার মাইনাস টেন চাইছে, তার মানে আমরা কি করব sec থিটা মাইনাস টেন থিটা এটা ভ্যালু করব, অর্থাৎ কি করলাম আমরা যোজন বিয়োজন করব। সেক্ষেত্রে আমরা বলবো, দেখো নিচে যেহেতু তোমার কিছু নাই, নিচে আমরা কি তাহলে দেখব তোমার sec থিটা মাইনাস টেন থিটা, ঠিক আছে। তাহলে আমরা করব, দেখো 7 প্লাস 5 আর এটা হবে তোমার, এটা না শুধুমাত্র sec থিটা মাইনাস টেন থিটা দ্বারা উভয় পক্ষকে আমরা ভাগ করে দেবো, তাহলেই অ্যান্সারটা ইজিলি বের করতে পারবো। তাহলে sec স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইজিক্যাল তোমার কি হবে, এই যে sec স্কোয়ার, এটা হবে তোমার sec স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা, আর নিচে হবে তোমার sec থিটা মাইনাস টেন থিটা ইজ ইকুয়াল টু তোমার কত 7/5, অর্থাৎ উপরে যে ভ্যালু হবে sec থিটা মাইনাস টেন থিটা ইজ ইকুয়াল টু 1, sec থিটা মাইনাস টেন থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার কত 7/5, অর্থাৎ আমরা এইভাবে লিখতে পারি sec থিটা মাইনাস টেন থিটা, তাহলে কি হবে তোমার
5/7 হয়ে গেল। তাহলে উত্তরটা অবশ্যই লিখতে পারি আমরা 5/7। উত্তর হচ্ছে 5/7। রাষ্ট্রপতিকে শপথ বাক্য কে পাঠ করেন? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করেন মাননীয় স্পিকার। বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 কোন দেশের সহায়তায় নির্মিত হয়? বঙ্গবন্ধু 1 স্যাটেলাইট এটি নির্মিত হয় ফ্রান্সের সহায়তায় এবং এর নির্মাণকারী প্রস্তুতকারী প্রতিষ্ঠান হচ্ছে থেলেস অ্যালেনিয়া স্পেস, যেটা আমরা লিখি এইভাবে THALESALENIA অ্যালেনিয়া স্পেস। এই কোম্পানি কি করে? প্রতিষ্ঠানটি নির্মাণ করে। এর গ্রাউন্ড স্টেশন হচ্ছে দুইটি, একটা হচ্ছে সজীব ওয়াজেদ ভূ উপগ্রহ কেন্দ্র গাজীপুর এবং আরেকটি হচ্ছে তোমার সজীব ওয়াজেদ ভূ উপগ্রহ কেন্দ্র বেতবুনিয়া রাঙামাটি। উৎক্ষেপণ করা হয় মূলত 12 মে বাংলাদেশ সময় 12 মে 2018 খ্রিস্টাব্দে। বাংলাদেশের প্রথম ফিশ ওয়ার্ল্ড অ্যাকোরিয়াম কোথায় অবস্থিত? বাংলাদেশের প্রথম ফিশ ওয়ার্ল্ড অ্যাকোরিয়াম এটি কক্সবাজারে অবস্থিত। শেখ হাসিনা সেনানিবাস কোথায় অবস্থিত? শেখ হাসিনা সেনানিবাস এটি মূলত লেবুখালী পটুয়াখালীতে অবস্থিত। এটি হচ্ছে 31তম সেনানিবাস এবং 7ম পদাতিক ডিভিশন কার্যালয়ের অন্তর্ভুক্ত এই সেনানিবাসটি, যেটি উদ্বোধন করা হয় মূলত 8 ফেব্রুয়ারি 2018 সালে। E8 পৃথিবীর কোন ধরনের 8টি দেশকে নির্দেশ করে? E8 এটি পৃথিবীর সবচেয়ে পরিবেশ দূষণকারী 8টি দেশকে কি করে? নির্দেশ করে। কম্পিউটারের স্থায়ী স্মৃতিশক্তি কোনটি? কম্পিউটার স্থায়ী স্মৃতিশক্তি এটি হচ্ছে রম, যার পূর্ণরূপ হচ্ছে রিড অনলি মেমোরি, যার অর্থ হচ্ছে তোমার রিড অনলি মেমোরি, মূলত রাইট করে আর ডিলিট বা পরিবর্তন করা যায় না, অর্থাৎ এর মধ্যে যদি কোনো ডাটা থাকে সেটা শুধুমাত্র কি করা যায়? রিড করা যায়, সেটা কিন্তু ডিলিট করা যায় না। ব্রিটিশ উপনিবেশ না হয়েও নিচের কোন দেশটি কমনওয়েলথের সদস্য? ব্রিটিশ উপনিবেশ না হয়েও মোজাম্বিক এটি হচ্ছে কমনওয়েলথের সদস্য। মূলত আমরা যদি কমনওয়েলথের কথা বলি, যে কমনওয়েলথ প্রতিষ্ঠিত হয় তোমার 11 ডিসেম্বর 1931 সালে কমনওয়েলথ প্রতিষ্ঠিত হয়, যার সদর দপ্তর হচ্ছে তোমার মার্লবোরো হাউস লন্ডনে অবস্থিত। এবং মোজাম্বিক এবং রুয়ান্ডা এরা ব্রিটিশ আওতাধীন না হয়েও কমনওয়েলথের সদস্য। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বা এসডিজি অর্জনের সময়কাল নিম্নের কোনটি? টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বা এসডিজি অর্জনের সময়কাল হচ্ছে 2016 থেকে 2030 সাল পর্যন্ত। দেশের সর্বশেষ সিটি কর্পোরেশন কোনটি? দেশের সর্বশেষ সিটি কর্পোরেশন হচ্ছে ময়মনসিংহ। বিশ্ব অটিজম দিবস পালন করা হয় কবে? বিশ্ব অটিজম দিবস এটি পালন করা হয় 2রা এপ্রিল। বিশ্বের পঞ্চম বৃহত্তম সীমান্ত কোনটি? বিশ্বের পঞ্চম বৃহত্তম সীমান্ত হচ্ছে ভারত বাংলাদেশ সীমান্ত। আন্তর্জাতিক মাতৃভাষা উপলক্ষে বাংলাদেশের কেন্দ্রীয় শহীদ মিনারের ছবি সম্বলিত ডাকটিকিট বিশ্বের কোন দেশ প্রকাশ করেছে? আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলাদেশের কেন্দ্রীয় শহীদ মিনারের ছবি সম্বলিত ডাকটিকিট বিশ্বের এটি হচ্ছে যুক্তরাষ্ট্র প্রকাশ করেছে। যুক্তরাষ্ট্র 21 ফেব্রুয়ারি 1972 সালে এই স্মারক ডাকটিকিটটি প্রথম প্রকাশ করে। ইউরোপীয় ইউনিয়নের আওতায় কোন দেশ ইউরো মুদ্রা চালুতে বাধ্য নয়? ইউরো মুদ্রা চালুতে বাধ্য নয়, সেটি হচ্ছে ডেনমার্ক এবং যুক্তরাজ্য, যদি যুক্তরাজ্য বর্তমানে ইউ এর আন্ডারে নাই। বঙ্গবন্ধু সেতু যান চলাচল শুরু হয় কত সালে? বঙ্গবন্ধু সেতুতে যান চলাচল শুরু হয় 1998 সালে। বঙ্গবন্ধু 2018 সালে বিশ্বকাপ ফিফা ফুটবল বিশ্বকাপে গোল্ডেন বল লাভকারী লুকা মডরিচ কোন দেশের নাগরিক? 2018 সালে ফিফা বিশ্বকাপে গোল্ডেন বল লাভকারী লুকা মডরিচ উনি হচ্ছেন ক্রোয়েশিয়ার নাগরিক। বাংলাদেশের সবচেয়ে প্রাচীন জনপদের নাম কি? বাংলাদেশের সবচেয়ে প্রাচীন জনপদের নাম হচ্ছে পুন্ড্রবর্ধন, যার রাজধানী ছিল পুন্ড্রনগর। মূলত রংপুর, রাজশাহী, দিনাজপুর এবং বগুড়া এই অঞ্চল নিয়েছিল তোমার পুন্ড্রবর্ধন। আকাশ নীল দেখায় কারণ নীল রঙের আলোর আকাশ নীল দেখার কারণ কি? নীল রঙের আলোর বিজ্ঞাপন বেশি, তাই জন্য আকাশ কি করে? নীল দেখায়। 2018 সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন কে?
2018 সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন উইলিয়াম ডি নরভাউস এবং পল মাইকেল রোমার। কোন সময়কে মুজিব বর্ষ হিসেবে ঘোষণা করা হয়? 2020-21 সালকে মুজিব বর্ষ হিসেবে ঘোষণা করা হয়। জাপান পার্ল হারবার আক্রমণ করে কত সালে? জাপান 7 ডিসেম্বর 1941 সালে পার্ল হারবার আক্রমণ করে। এখানে একটা ইম্পর্টেন্ট বিষয়, সেটা হচ্ছে তোমার 1 সেপ্টেম্বর 1939 সালে জার্মানি পোল্যান্ড আক্রমণ করলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শুরু হয় এবং 7 ডিসেম্বর 1941 সালে যুক্তরাষ্ট্র পার্ল হারবার আক্রমণ করে সরাসরি যুক্তরাষ্ট্র যুদ্ধে জড়িয়ে পড়ে এবং এই দ্বিতীয় বিশ্বযুদ্ধ এটি আনুষ্ঠানিকভাবে সমাপ্ত হয় যখন জাপান কি করে আত্মসমর্পণ করে, অর্থাৎ জাপান আত্মসমর্পণ করে 2 সেপ্টেম্বর 1945 সালে। বায়ুমণ্ডলে কোন গ্যাস সর্বাধিক পরিমাণে পাওয়া যায়? বায়ুমণ্ডলে সর্বাধিক পরিমাণে যে গ্যাসটি পাওয়া যায় সেটি হচ্ছে নাইট্রোজেন, অর্থাৎ বায়ুমণ্ডলে নাইট্রোজেনের পরিমাণ প্রায় 78.02 ভাগ, অক্সিজেনের পরিমাণ হচ্ছে 20.71 ভাগ, কোথাও কোথাও বলা আছে 20.94 ভাগ। কার্বন ডাইঅক্সাইডের ভ্যালু 0.03%। হাইড্রোজেন, আচ্ছা এখানে হাইড্রোজেনটা অতটা ইম্পর্টেন্ট না, তবে আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে তোমার জলীয় বাষ্প বা ওয়াটার ভ্যাপর, এর পরিমাণ হচ্ছে 0.41% এবং ধূলিকণার পরিমাণ হচ্ছে 0.01% হচ্ছে তোমার ধূলিকণা। ইউয়ান কোন দেশের মুদ্রার নাম? ইউয়ান এটি হচ্ছে তোমার চীনের মুদ্রার নাম হচ্ছে ইউয়ান। মিয়ানমারের যে মুদ্রা সেই মুদ্রার নাম হচ্ছে তোমার কিয়াট। থাইল্যান্ডের মুদ্রার নাম হচ্ছে বাত। ভিয়েতনামের মুদ্রার নাম হচ্ছে ডং। এখানে বলা আছে ইউয়ান কোন দেশের মুদ্রার নাম, তাহলে ইউয়ান হচ্ছে তোমার চীনের মুদ্রার নাম। ভিসুভিয়াস আগ্নেয়গিরি কোথায় অবস্থিত? ভিসুভিয়াস আগ্নেয়গিরি এটি মূলত ইতালিতে অবস্থিত। ভিসুভিয়াস পর্বত ইতালির নেপলস ইউরোপীয় অঞ্চলের একটি আগ্নেয়গিরি এবং নেপলস থেকে প্রায় 9 কিলোমিটার পূর্বে সমুদ্র উপকূলের খুব কাছে এর অবস্থান। কচু খেলে গলা চুলকায় এর কারণ কি? কচু খেলে গলা চুলকায় এর কারণ হচ্ছে কচুতে থাকে ক্যালসিয়াম অক্সালেট। জনসংখ্যার দিক দিয়ে পৃথিবীর সবচেয়ে বড় দেশ কোনটি? জনসংখ্যার দিক দিয়ে পৃথিবীর সবচেয়ে বড় দেশ হচ্ছে চীন।